হ্যালো, সবাইকে নমস্কার। আমরা তাহলে শুরু করতে চাইলেই আমাদের ১ম সোশ্যালি ডিসট্যান্সড পোয়েট্রি স্ল্যাম। তো এটার আইডিয়াটা আমার কিছুদিন আগে হঠাৎ একটা মনে হলো যে এই লকডাউনের বাজারে অনেকদিন আমাদের যারা একটু সাহিত্য চর্চা, কবিতা চর্চা করতে আমরা যারা ভালোবাসি, তারা সেখান থেকে বঞ্চিত। তো যদি কিছু একটা করা যায় সবাইকে নিয়ে সবার একটা পার্টিসিপেশন করে যদি একটা কোন রকম একটা অনলাইন কিছু একটা যদি করা যায়। কারণ রোজই তো টিভি খুললে, ইন্টারনেট খুললে সকাল থেকে শুধু খারাপ খবরের লম্বা লিস্ট। ইউএসএ তে ৮০,০০০ এরও প্রায় মারা গেছে বা ঔরঙ্গাবাদে ১৬ জন মাইগ্রেন্ট ওয়ার্কার। বা কার চাকরি নেই, কার চাকরি চলে যাবে, কোন ব্যবসা উঠে যাচ্ছে, এই সারাদিন চলে। আর এটা থেকে যেন কোনো ছুটি নেই। মানে আমাদের এখন করোনা ভাইরাসের এই সময় এই এই anxiety টা যেন আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে। যেন খিদে পাওয়া বা ঘুম পাওয়ার মতো। মানে যতই ভাবি ওইটা নিয়ে ভাববো না, এটা নিয়ে কথা বলবো না, ততই যেন আবার বেশি ভেসে ওঠে। বন্ধু-বান্ধবদের সাথে Zoom কল করছি, গ্রুপ চ্যাট করছি। সেইখানে তার পেছনে উদ্দেশ্য হচ্ছে অন্য কিছু নিয়ে কথা বলা, অন্য কিছু নিয়ে ভাবা। কিন্তু সামার যেন সেটা হয় না। কিছুক্ষণ পরে সেই প্রসঙ্গেই ফেরত চলে আসে যে পৃথিবীতে এখন কি হচ্ছে? কে কেমন আছে? কেমন থাকবে? তো এইসব খুব খারাপ অবস্থার মধ্যেই আমরা ভাবলাম যে কিছু একটা অন্য করা দরকার। তো তাই একদিন হঠাৎ করে আ এই পোস্টটা দিলাম। কারণ এইরকম খারাপ সময় আমাদের কিন্তু পাশে থাকে আর্ট, সাহিত্য, কবিতা। আমাদের এইসব ক্রাইসিস এর সাথে ডিল করতে শেখায়। আমাদের এই ব্যাপারগুলো প্রসেস করতে শেখায়। বা অনেক সময় সান্ত্বনা দেয়, ভরসা দেয় যে কি করে আমরা এই সময় এগোবো। কিন্তু এমনই একটা অদ্ভুত সময় এসে আমরা পৌঁছেছি যে আমাদের যেসব আর্ট ফর্ম গুলোর সাথে আমরা কানেক্ট করি, যেসব আর্ট ফর্ম থেকে আমরা ভরসা পাই, সেগুলো তো আমাদের আর অ্যাক্সেস নেই। আমরা কোনো গানের প্রোগ্রাম শুনতে যেতে পারছি না, সিনেমা দেখতে যেতে পারছি না। সবাই বাড়িতে বন্দী। তো সেইজন্য এই সময় কি করা যায়? তো পোয়েট্রি স্ল্যাম এর আইডিয়াটা আমার অনেকদিন ধরেই মাথায় ঘুরছিল। আমি অনেকদিন ধরেই পোয়েট্রি স্ল্যাম কনসেপ্ট এর সাথে কিছুটা জড়িত। আমার খুব ইন্টারেস্টিং লাগতো। তো পোয়েট্রি স্ল্যাম ব্যাপারটা কি একটু হয়তো বুঝিয়ে বলি। তো ২য় বিশ্বযুদ্ধের পরে মানে 1950s নাগাদ এটা আমেরিকায় একটা মুভমেন্ট শুরু হয়। যেখানে একদল কবি, নিউ এজ কবি, যারা মনে করে যে কবিতা ব্যাপারটা অন্যভাবে ভাবা যেতে পারে। মানে কবিতার যেগুলো কনভেনশন, যেগুলো নিয়ম, যেগুলো দিয়ে কবিতা লোকে ভাবে একাডেমিক সার্কেলে যেমন মিটার, রাইম, রিদম ইত্যাদি এসবের বাইরেও কবিতা নিয়ে ভাবা যেতে পারে। তার মধ্যে যেমন অ্যালেন গিন্সবার্গ, জ্যাক কেরুয়াক যাদের ১ম বিট জেনারেশন পোয়েট বলতো 1950-60s এ। তার পরবর্তীকালে বব ডিলানের মতো লোক যেজন্য বব ডিলানের পোস্টারটা হয়তো আমি পিছনে লাগিয়ে রেখেছি। এবং এইভাবে পোয়েট্রি ব্যাপারটা ইভলভ করে আমেরিকাতে যেটা একটা একাডেমিক একটা একটা পড়াশুনোর ব্যাপার থেকে বেরিয়ে এসে একটা পারফরম্যান্স এ দাঁড়ায়। একটা পাবলিক কাছে পৌঁছানো, একটা স্টেজে পারফর্ম করার মতো একটা জিনিস হয়ে উঠতে শুরু করে। এবং তার থেকেই যেন আস্তে 1980s এ পোয়েট্রি স্ল্যাম এর প্রথাটা শুরু হয়। তো পোয়েট্রি স্ল্যাম যেভাবে শুরু হয়েছিল এখনো সারপ্রাইজিংলি সেরকমই আছে কিছুটা। একটা কোনো ছোট পাবে বা ক্যাফেতে হয়তো মাসে ১ বার কি ২ বার কয়েকজন লোক মিলে জড়ো হয়ে তারা পোয়েট্রি স্ল্যাম করে। এবং পোয়েট্রি স্ল্যামের যেটা মেইন বিউটি, যেটা মেইন অ্যাট্রাকশন যে এটা খুব একটা ওপেন ডেমোক্রেটিক ফোরাম। তাতে যে কেউ সেদিন পারফর্ম করতে পারে। তার যা খুশি সে বলতে পারে। সেইখানে কোনো বাঁধা ধরার নিয়ম নেই। কোনো এইটা অ্যালাউড নয়, এটা চলবে না, এরকম কেউ কিছু বলে দেবে না। এবং সেটাই আমার সবথেকে বেশি ভাল লাগতো। হয়তো কোনো নামি দামি কবি সে উঠে কিছু বলতে পারে। বা একটা ১৬ বছরের একটি মেয়ে সেও কিছু বলতে পারে। সে ১ম বার জীবনে হয়তো তার কবিতা লিখেছে। এবং যেটা পোয়েট্রি স্ল্যামের একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট সেটা হলো কি দর্শক এবং দর্শকের ইন্টারেকশন।
কারণ পোয়েট্রি স্ল্যাম ওই কবিতা পাঠের থেকে ওই জন্য একটু আলাদা, কারণ এখানে উদ্দেশ্যটা হচ্ছে দর্শকের মনের কাছে পৌঁছানো, দর্শককে এফেক্ট করা। এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই 16 বছরের মেয়েটি হয়তো দর্শককে এমন করে এফেক্ট করলো, যেটা তার থেকে তার 3 গুণ বয়সী একজন অনেক অভিজ্ঞ কবি পারল না। এবং সেটা এই ব্যাপারে ইন্টারেস্টিং লাগে। এবং দর্শক তাতে খুব জড়িয়ে পড়ে। দর্শক তাতে ফিডব্যাক দেয়। বলা হয় হাততালি না দিতে, কারণ হাততালি দিলে কবিরা বিরক্ত হতে পারে, তাদের ডিস্টার্ব হতে পারে। সেজন্য পোয়েট্রি স্ল্যামে একটা আওয়াজ খুব শুনতে পাবেন, সেটা হচ্ছে এইটা। যখন কারোর কিছু ভাল লাগে তারা আঙুল ক্লিক করে করে হাততালির বদলে জানায়। এবং দিনের শেষে যেটা হয় যে ইউজুয়ালি সেখানে একটা প্রাইজ থাকে। সে প্রাইজটা কিন্তু একটা টোকেন ব্যাপার। মানে সে প্রাইজের মূল্যতে কেউ বড়লোক হবে না, সেটা লোকে সবাই জানে। সেটা ১ কাপ কফিও হতে পারে, ১ গ্লাস বিয়ারও হতে পারে। কিন্তু প্রাইসটা রাখা হয় ওই কবিকে ওই সম্মানটা দেওয়ার জন্য, তার সময়ের মূল্যটা দেওয়ার জন্য। এবং প্রাইসটা ইউজুয়ালি ডিসাইড করে দর্শক থেকে। কারণ এটাই মনে করা হয় যে আর্ট বুঝতে গেলে কিন্তু কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, বা খুব একটা লম্বা সিভির প্রয়োজন হয় না। সাধারণ মানুষই তো আর্ট বুঝতে পারার কথা। সাধারণ মানুষের কাছে যদি আমরা আর্ট না পৌঁছতে পারি তাহলে আর কি লাভ হলো। সুতরাং ইউজুয়ালি যারা অডিয়েন্স তারাই ভোট দিয়ে, বা অডিয়েন্সের ভেতর থেকে কয়েকজন তাদের ভোট দিয়ে পোয়েট্রি স্ল্যাবে সেদিনকার উইনার চুজ করে। তো আমি ভাবলাম এই ফরম্যাটটা যদি আমরাও কিছুটা করতে পারি, সামনাসামনি হয়তো করলে সব থেকে ভালো হতো। কিন্তু এই লকডাউনের বাজারে মনে হলো ঠিক আছে, এইভাবেই না হয় করা হোক। এন্ড হয়তো সেটা করে একদিক থেকে ভালো হলো। কারণ আমরা একটা অদ্ভুত কালেকশন পেয়েছি অফ পোয়েটস আর রাইটার যারা আমাদের সাথে এবার জয়েন করেছে। আমি সত্যি কথা বলতে এতটা এক্সপেক্ট করিনি, যখন একটা নিয়ে সত্যি লিখেছিলাম। ১-২ দিনের মধ্যে আমি এত ভালো রেসপন্স পেলাম সবার থেকে। আমি তাতে খুবই মুগ্ধ। মানে এখন ওইজন্য আজকে আমাদের এইখানে পার্টিসিপেট করছে সিডনি থেকে, পার্থ থেকে, কলকাতা থেকে। আমার নাম বালার্ক ব্যানার্জি। আমি আমি নিজে মেলবোর্নে থাকি। আমি কিছুদিন আগে অব্দি সিডনিতে থাকতাম। তো কিছুদিন আগেই মেলবোর্ন মুভ করেছি। তো সবাইকে নিয়ে এই যে করতে পারছি, এটা ভেবেই আমার সবথেকে ভালো লাগছে। এবং সবার যে আমি উৎসাহ দেখতে পেয়েছি এর পেছনে, সেটা আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন। তো সেইজন্য আই এম ভেরি এক্সাইটেড যে এটা আজকে কিরকম ভাবে এগোয়। তো এইটা বলে আমি আরেকজন আমাদের খুব কাছের মানুষ আমাদের একটি মেসেজ পাঠিয়েছে। আমি সেটা বলে আজকে পোয়েট্রি স্ল্যামের কিছু ডিটেইলস এ চলে আসছি। ১ সেকেন্ড। নমস্কার, আমি শ্রীজাত। এক অভিনব ঘটনা ঘটতে চলেছে, সেই ঘটনার সাক্ষী থাকবো আমরা। অনলাইন পোয়েট্রি স্ল্যাম এমন উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই আমাদেরই বন্ধু বালার্ককে। সে কেবল বন্ধুই নয়, আমার পড়া একজন কবিও বটে। একজন কবির মাথা থেকেই এমন ভাবনা আসতে পারে এই দুর্দিনে। এই যে দেশ বিদেশের এতজন মানুষকে নিয়ে, এতজন কবিকে নিয়ে, তাদের কবিতাকে নিয়ে অনলাইনে এই আয়োজন, এ যেন সার্থকতা পায়, যেন সাফল্য পায়, এবং আমাদের এই বন্দিদশায় যেন কিছুটা মুক্তির বাতাস, কিছুটা কবিতার হাওয়া বইয়ে দিতে পারে। এই সময়, এই অন্ধকার সময়ে কবিতা পারে আলো দেখাতে। অনলাইন পোয়েট্রি স্ল্যামকে তাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এমন উদ্যোগ আরো আরো হোক। থ্যাংক ইউ শ্রীজাত দা। তো এই শ্রীজাত দার কথা শুনে আমরা যেন সবাই ইন্সপায়ার্ড হই। সেই বলে আমি পোয়েট্রি স্ল্যামে চলে আসছি। তো শুরু করার আগে একটুখানি বলে দিই আজকের কিভাবে ব্যাপারটা হবে। তো সেটা নিয়ে। তো নিয়ম আমি ঠিক বলতে চাই না। কারণ এটা অনেকটা সেই ফাইট ক্লাবের গোড়াতে ব্র্যাড পিট যেরকম বলেছিল, "দ্য ফার্স্ট রুল ইস দেয়ার আর নো রুলস।" কিন্তু তারপর সে ৮ টা আরো রুলস এর তালিকা দেয়। তো এই ব্যাপারটা খানিকটা সেরকমই যে হ্যাঁ, ফার্স্ট রুল ইস দেয়ার আর নো রুলস। তাও কয়েকটা জিনিস একটু জাস্ট আমরা মাথায় রাখবো। প্রত্যেকজন যে আজকে প্রেজেন্ট করবে, আজকে ১৪ জন পারফর্মার আমাদের সাথে আছে। সবাই তাদের অরিজিনাল ওয়ার্ক প্রেজেন্ট করবে। সেটা ঠিক কিরম ভাবে লেখা, কি থিমের ওপর সেটা আমি জানি না। সেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই।
কেউ গদ্য, কেউ পোয়েম, কেউ ডায়ালগ, নানা রকম জিনিস প্রেজেন্ট করতে পারে এবং করবে আমি জানি। শুধু একটাই নিয়ম আমরা চাইছি লোকে একটু মেনে চলুক, সেটা হচ্ছে যে আমরা একটা ৩ মিনিট করে টাইম লিমিট আ মেইনটেইন করতে বলছি সবাইকে। যাতে সবাই একটা ফেয়ার আ চান্স পায় তাদের নিজেদের পিসটা বলার জন্য। এছাড়া তেমন আর কিছু বলার নেই। আজকে আমাদের মধ্যে বা যা বললাম ইন্ডিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, নানা শহর থেকে লোকজন পার্টিসিপেট করছে। আ আর এই ৩ মিনিটের মধ্যে তারা কি বলবে কিভাবে তাদের নিজেদের প্রেজেন্ট করবে সেটা সম্পূর্ণ তাদের উপর। আ এবং দিনের শেষে আমরা যেটা একটা ছোট প্রাইজ রেখেছি $25 এর, যেটা বাতায়ন.org একটি অনলাইন ম্যাগাজিন, বাংলা এবং ইংলিশ মিক্সড বাইলিঙ্গুয়াল ম্যাগাজিন। তারা সেটা স্পন্সর করছে। আমি বাতায়নের ব্যাপারে একটু পরে আরো বেশি করে বলব। আ তো এই $25 এর একটা গিফট ভাউচার আমরা রেখেছি যে আজকের ফেভারিট কবির জন্য। সো আমি চাইবো যে যারা আপনারা সবাই দেখছেন, তারা পোয়েট্রি স্ল্যাম দেখার পরে আমাদের যে Facebook পেজটি আছে সেইখানে গিয়ে যদি আপনার ফেভারিট যে কবি, আপনার যে পারফরম্যান্স সবথেকে ভাল লাগলো তার জন্য যদি ভোট দেন, আমরা সেই বেসিসে এই প্রাইজটা ঠিক করব। তো এই বলে আমি শুরু করছি। আর বেশি সময় দেব না। ১ম এই আমি দেখে দিতে চাইছি আমাদের ১ম কবি, ১ম পারফর্মার অরুণাভ চৌধুরী আমাদের জয়েন করছে সিডনি থেকে। ওভার টু ইউ অরুণাভ। সরি ১ সেকেন্ড। নমস্কার সুধীজন ও শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই এই ভয়াবহ করোনা ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ ভালো আছেন। প্রথমে আমি আমার অতি প্রিয় বন্ধু বালার্ককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই অভিনব ভার্চুয়াল কবি সম্মেলন উপস্থাপনা করার জন্য। আমি আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা আপনাদের পাঠ করে শোনাতে চাই। খুবই ছোট্ট, আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করছি। কবিতার নাম করোনার করুণা। আজ আমরা গৃহবন্দী, আজ আমরা কেউ মৃত্যু সঙ্গী, কিন্তু এই আজই আমাদের কালকে বদলাতে পারে। আমাদের এই আজই হয়তো কালকের আশীর্বাদ হয়ে ঝরে পড়তে পারে। এই ধরিত্রীকে আমরা মা বলে ডাকি, কি ডাকি তো? তাহলে ভাবো, এই মায়ের বুকে দাঁড়িয়ে মানুষ এত তাড়না কি করে চালাতো? জবাব তো একদিন আসার ছিল, তাই এই করোনাই আজ কার্মা হয়ে ধরা দিল। লড়াই চলছে, লড়াই চলবে, এ লড়াই থামতে দেওয়া যাবে না। ধরিত্রী মা আমার নতুন ভাবে সাজবে, এই তো তার বায়না। চলো আমরা সবাই এক হয়ে মাকে নতুন রূপে সাজিয়ে তুলি। করোনা এসেছে, করোনা চলে যাবে, কিন্তু এই করোনার দেওয়া শিক্ষা নিয়ে আমরা এক নতুন পৃথিবী গড়ে তুলি। নমস্কার। সরি আমার মাইকে একটা প্রবলেম হচ্ছিল। আমি আরেকবার বলছি। আ না যেটা আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি সেই প্রসঙ্গেই বলতে চাইছেন যে প্রথমত থ্যাংক ইউ অরুণাভ এত রেলেভেন্ট একটা কবিতা দিয়ে আমাদের আজকে আ শুরু করার জন্য। আ তো সেটা বলে আ আমি যেটা বলতে চাই যে ১ম এ আমাদের একটা চিন্তা হয়েছিল যে হয়তো ব্যাপারটা আ এরকম লাইভ না করলেই হয়তো ভালো। মানে সবার থেকে আমরা কবিতা রেকর্ডিং করে হয়তো একসাথে জয়েন করে একটা ভিডিও মতো করতে পারতাম। কিন্তু আ একটা পোয়েট্রি স্ল্যাম এ কিন্তু সেটা হয় না সাধারণত। পোয়েট্রি স্ল্যাম এ এই অডিয়েন্স এর সাথে ফিডব্যাক এই ব্যাপারটা খুব ইম্পোর্টেন্ট। তো এইজন্য একটা খুব টেকনিক্যালি চ্যালেঞ্জিং সিচুয়েশন এর মধ্যেও আমরা চেষ্টা করছি ব্যাপারটাকে লাইভ আনতে। আ সারা পৃথিবী থেকে ১৪ জন পার্টিসিপেন্ট এবং আমি মানে টোটাল ১৫ জন মানুষকে কোঅর্ডিনেট করে একটা প্রোগ্রাম করা
খুবই ডিফিকাল্ট এবং সেটা আমি তো কোনোদিন আগে করিনি, কেউ করেছে কিনা জানি না। তো যদি কিছু এরকম ভুল ত্রুটি হয়, যেমন আমি জানি ১ মিনিট আগে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছিল না, তাহলে ক্ষমা করে দেবেন। আ বলবেন যদি কোনো প্রবলেম হয়, আমরা শুধরাবার চেষ্টা করব। লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এই বলে আমি চলে আসি আমাদের 2nd পারফর্মারে। আ সিডনি থেকে আবার পারিজাত ব্যানার্জী সাহা। পারিজাত অলরেডি একজন এস্টাবলিশড রাইটার। তার অনেকগুলো বই পাবলিশড আছে। আ পারিজাত ইন্টারনেটেও নানা রকম সোশ্যাল মিডিয়ার দ্বারা নানা রকম লেখালেখি, নানা রকম প্রজেক্টের সাথে যুক্ত। তো আমরা অ্যাকচুয়ালি চাই যে আপনারা আজকে যেসব পারফর্মারদের দেখবেন, তারা অনেকেই এস্টাবলিশড রাইটার বা তারা নানা রকম লেখালেখি প্রফেশনালি, সেমি প্রফেশনালি করেন। তাদেরও যাতে আপনারা সাপোর্ট করেন, তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের ফলো করেন, তাহলে খুব ভালো হয়। করে আ I'll just hand over to Parijat. Over to you. নমস্কার, আমি পারিজাত। আর বালারকোদা যেমন বললেই, আমি সিডনি থেকে আজকে জয়েন করছি এখানে। সাহিত্যকে ভালোবেসেই এই পথে একদিন এগিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তোমার শোনা যাচ্ছে পারিজাত? ইটস ওকে। হ্যালো, হ্যাঁ, দাঁড়াও। শুনতে পাচ্ছি আমরা। কোনো অসুবিধা হ্যালো, নেই। আচ্ছা, আমি আবার স্টার্ট করছি আমি হ্যাঁ, হ্যাঁ, আরেকবার। হ্যাঁ, নমস্কার, আমি পারিজাত ব্যানার্জি। বেশ কিছু বছর ধরে কাজের সূত্রে আমরা সিডনিতে রয়েছি। সাহিত্যকে ভালোবেসেই এই পথে একদিন এগিয়েছিলাম কবিতা এবং গল্পের হাত ধরে। তবে আজকে আমি একটি কবিতা না, ছোট গল্প বা ভাবনা আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে চাই। আহ, তবে আমার মনে হয় যে কবিতা কি শুধুমাত্র কাব্যিক ছন্দেই লেখা যায়? আমাদের জীবনের সামান্য নানা রসদ থেকেও তো এই কবিতার সূত্রকে খুঁজে পাওয়া যেতেই পারে। তেমনই এক ভাবনা নিয়ে শুরু করছি আমার আজকের গল্প, সন্ধ্যারাগ। এই গাছটির কত বয়স হলো জানো? কাজরির সামান্য এই প্রশ্নে পুরবী খুব ধীরে মাথাটা ঘুরিয়ে জানলা দিয়ে উকি দেন বাইরের পৃথিবীর দিকে। এই ঘষা কাঁচের জানালায় গত কয়েক বছর যাবৎ তার ক্ষয়ে যাওয়া বিবর্ণ এই প্রতিবিম্বের একমাত্র দোসর। মাঝে মাঝে বুঝতে পারেন না যদিও পুরবী, ঘষা কাঁচের জন্যই কি সব ঝাপসা আজকাল, নাকি অশীতিপর তার চোখ দুটোই আর তাল বেলাতে পারে না এখনকার নবীন নিত্য নতুন জীবন যাপনের সঙ্গে। তবু ভাগ্যিস ওইটুকু আলো অন্তত ছিল, আছে। তাই চারপাশ যতই চেপে ধরে আসতে থাকুক না কেন, সেই সূক্ষ্ম দুটি নিজের হাতে অন্তত হাগলে রেখেছে এই মুহূর্তের প্রকৃত স্তব্ধতাকে। কাজরি এসে দাঁড়ায় পুরবীর হুইল চেয়ারটার পাশে। দিদার ধবধবে সাদা কোকড়ানো চুলগুলোয় হাত বোলায় পরম মমতায়। কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সাথে। আজ এক ধাক্কায় সবকিছু সামনে ভেসে উঠতেই থমকে যায় অবশ্য সে নিজেই। বাঁশবেড়িয়ার এই পৈতৃক বাড়ির প্রতিটি শিরা উপশিরা যার রক্ত মাংস শরীরে মানুষই এই রূপ ধারণ করেছে, টের পায় কাজরি সেই অনাবিল শ্বেত শুভ্র গড়নের কোঁচকানো চামড়ার শিথিল ভাঁজেদের হাতে জীবন ধরে রাখার আর বিশেষ সামর্থ্য নেই। তবু বাইরের ওই অশ্বত্থ গাছটার দৃঢ় কাণ্ডে হাত বোলালে যেমন ভরসার প্রতিশ্রুতি আরেকবার অনুরণন তোলে মনের নিভৃতে। ভ্রম হয় এই বুঝি জীবনের শেষ হয় না, শেষ বলে কিছু নেই। ঠিক তেমনি পুরবীকে ভেঙে পড়া বৃদ্ধ শরীর অতীতের প্রতিটা স্মৃতির যেন শেষ অনাবিল স্তম্ভ, যার তল অন্তত মাঝে মধ্যের এই খুচরো খাচরা টুকরো সাক্ষাতায় কিছুতেই খুঁজে পাওয়া যায় না। পুরবী মাথা তুলে এবার তাকান কাজরির অবয়ব খানির দিকে। ঝাপসা অন্য সময়ের এক অজানা প্রতিকৃতি মানবী রূপ ধারণ করে ধরা দেয় তার চোখের কোনায় চিকচিক করে ওঠা অকারণে ঝরে পড়া জলের ফোঁটায়। হাসেন পুরবী, সন্ধ্যার নিগূঢ় রাগ সুর তোলে তাঁর ওষ্ঠের দুই কোনায়। খুব ধীরে বলে ওঠেন তিনি আগামীর হাতকে নিজের বুকে ধরে,
গাছেদের তো বয়স হয় না, প্রখর শীতে তাদের শুধু মরশুম লাগে পাতা ঝরার। নমস্কার। থ্যাংক ইউ পারিজাত। এটা অ্যাকচুয়ালি আমার যখন প্রথম পোয়েট্রি স্ল্যামের ব্যাপারে বলি, আমাকে অনেকেই প্রশ্ন করে যে, আচ্ছা আমি তো কবিতা লিখি না, তাহলে আমিও কি অংশগ্রহণ করতে পারি? আমিও কি পার্টিসিপেট করতে পারি? তো আমি তখন বলেছিলাম, সত্যি কবিতা ডেফিনিশনটা কি? সেটা আমি ঠিক জানি না। বা এই ক্ষেত্রে বিশেষ করে কবিতা যত কম ডেফিনিশন দেওয়া যায় ততই ভালো। এবং সেইজন্য সেটা কবিতা ছন্দ মিলিয়ে হতে পারে, না মিলিয়েও হতে পারে। এখনই যেমন পারিজাত আমাদের শোনালো, এটা একেবারে একটা অন্য রকমের আ একটা অনুভূতি। এবং সেটাই আমরা চাইছিলাম। তো এই বলে আমি চলে আসি আমাদের 3rd পারফর্মার এর কাছে। আ সিডনি থেকে আমাদের জয়েন করছেন মিতালি রয়। নমস্কার, আমি মিতালি, সিডনি থেকে। আমি লিখি নিজের আনন্দে, মনের আনন্দে, আর সেই কারণে সমাজ স্থান নিয়ে নেয় আমার লেখায়। আমি আজকে দুটি কবিতা পড়ে শোনাচ্ছি। সেই মেয়েটি গোধূলির রং গায়ে মাখতে বড় ভালোবাসত মেয়েটি। পশ্চিম আকাশের শুকতারাটির সঙ্গে ছিল তার প্রেম। বড় প্রিয় ছিল তার এই আঁকা বাঁকা পিচের রাস্তাটা। বাম ধারে যে বড় দিঘিটা, পুজোর ঠিক আগে আগেই সেখানে ফুটে উঠত পদ্ম ফুল। দিঘির পাশেই মিতুলদের সাবেকি বাড়ি। রোজ বিকেলে ফেরার পথে ছাদের পাঁচিলে তার অপেক্ষা। একবার আর চোখে দেখা, গোলাপের স্পর্শ গালে নিয়ে এগিয়ে যাওয়া। তবুও বিধাতা নির্মম নিষ্ঠুর হন মাঝে মাঝে। নরখাদকরাও আশীর্বাদ পায়, জেগে ওঠে নারী দেহের লোভনীয় স্বাদের লিপ্সায়। আর তখনই সদ্য পোটা কুঁড়িগুলি হয় বৃন্তচ্যুত, দেহ হয়ে ওঠে রক্ত মাংসের ঢেলা। ঘরে ফেরার সময়টাকে সে করতে চেয়েছিল হ্রস্ব। সেই ছোট্ট ভুল বিধাতার চোখ এড়ায়নি। পোড়ো কারখানার ভেতরের কিছু নোংরা হাতের স্পর্শ আর অব্যক্ত যন্ত্রণা ঘুচিয়ে দিয়েছিল সব স্বপ্ন। কারখানার নালা দিয়ে গড়িয়ে আসার রক্তের রং মিশেছিল গোধূলির রঙে। আর শুকতারাটা কোথায় কে জানে। আবার পরবর্তী কবিতা স্বাধীনতার গান। দূর থেকে ভেসে আসা ইকবালের গানে ঘুম ভেঙে গেল নটবরের। আর পেটকাটি চাঁদিয়ালটা ভেসে গেল দিগন্ত ছাড়িয়ে। সামনের বড় রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে ডানে, ঠিক সেইখানেই বাঁধা হয়েছে তেরঙা মঞ্চটা, নকল ফুল দিয়ে সাজিয়ে। ঘুম চোখে উনুনের ধোঁয়ার আড়ালে নটবর বাতাসে চায়ের গন্ধ ছড়িয়ে উদাস দৃষ্টি মেলে দেয় আকাশের নীলে। মঞ্চের সামনে আজ সব মিলেমিশে একাকার, লাল, সাদা, নীল, সবুজ, হলুদ, দাঁড়িয়েছে গায়ে গায়ে শামিয়ানার তলে। ছোট্ট দুটি হাতে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড় সামলে নটবর এগিয়ে দেয় নির্বিকার অবহেলায়। বহুদিনের অভ্যাস। রবীন্দ্র নজরুলের ছোটখাটো ভুলভালে জমে উঠেছে উৎসব নির্দ্বিধায়। আজ স্বাধীনতা দিবস। বিরতিহীন কাজের ফাঁকে ফাঁকে নটবরের মনে পেটকাটি চাঁদিয়ালটা দিগন্ত রেখার ওপার থেকে দেয় টান। মঞ্চের উদ্দাম উল্লাসে শেষ হয় উৎসব, আর সমবেত কণ্ঠে হতে থাকে স্বাধীনতার গান। নমস্কার। থ্যাংক ইউ মিতালি। অ্যাকচুয়ালি অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেছিল যে 3 মিনিটের মধ্যে আমি কি একটা কবিতা পড়তে পারি, না দুটো, না তিনটে। তো অনেকেই হয়তো এইখানে একাধিক কিছু পড়ে শোনাবে।
সেটা কোনো অসুবিধা নয়, সেটা আমাদের কিন্তু ওই 3 মিনিটের টাইম লিমিটটা মনে রাখার জন্য শুধু বলেছি। এরপরে আমরা চলে আসছি আমাদের প্রথম কবি কলকাতা থেকে, সৌমিত্র চক্রবর্তী। যখন আমি প্রথম এখানে ব্যাপারটা বলি, আমাকে অ্যাকচুয়ালি নানা দেশ থেকে নানা লোকে অ্যাপ্রোচ করেছিল পার্টিসিপেট করার জন্য। ইউএসএ থেকে বেশ কয়েকজন উৎসাহ দেখিয়েছিলেন, কিন্তু হয়তো টাইম ডিফারেন্সের জন্য ইত্যাদির জন্য তাদের আমরা এবারে ইনক্লুড করতে পারিনি। তো যত ইন্টারন্যাশনাল করা যায় ব্যাপারটা ততই ভালো, এবং খুবই চেষ্টা করব পরের বার যাতে আরো লোকেদের আমরা ইনক্লুড করতে পারি। আমি চলে আসছি নেক্সট, সৌমিত্র চক্রবর্তী। নমস্কার। যখন ডাক দিল পোয়েট্রি স্ল্যাম, রাতারাতি বেড়ে গেল আমার ঘ্যাম। আমার নাম সৌমিত্র চক্রবর্তী, আমি হাওড়া শিবপুর থেকে বলছি। সম্পর্কে আমি বালারকে দামামা, কারণ সে আমাকে দাদা বলে, আর অনুশ্রুতিকে আমি দিদি বলি, কাজেই আমি তার মামাও বটে। তবে আজ আমি কোনো দামামা বাজাতে এখানে আসিনি, বরং বিনম্রভাবে আমার দুটি কবিতা এখানে পাঠ করতে এসেছি। প্রথম কবিতাটির নাম কবিরা ভয় পায় না। কবিরা ভয় পায় না, কবিদের নিয়ে এই মুশকিল। কবিরা ভয় পায় না, তারা আকাশের দিকে তাকিয়ে বজ্র চায়, নদীর কাছে বান, রাতকে বলে গভীরতর হও, কবিতা আসবে। চাবুককে তারা হাসি উপহার দেয়, বেয়নেটকে বিশ্বাস। আজ অব্দি কোনো কবি মানুষকে ভীত দেখিনি আমি। চাকরি যাবে বললে তারা বলে, তা বেশ তো, এসো। দারিদ্র জানলায় দাঁড়ালে সাদরে দরজা খুলে দেয়, দুঃখের পাশে বসে আনন্দের গল্প শুনতে চায়। আসলে বিপ্লবের মধ্যেও তো একটা কবিতা থাকে, ধ্বংসের মধ্যে ছন্দ। সব হারানোর সময় বারবার প্রাপ্তির দিকে এগিয়ে যেতে চায়। তাই সব ঝড়, রাত আর বানের মুখে ছাই দিয়ে কবিরা কোনো দিনও একটুও ভয় পায় না। বিশ্বাস করুন, আজ অবধি কোনো কবি মানুষকে ভীত দেখিনি আমি। কবিরা ভয়ই পায় না। নমস্কার। এবার আমার দ্বিতীয় কবিতাটি, কারেন্ট স্টেশনে একা। কারেন্ট ডুয়ার্সের একটি ছোট্ট স্টেশন। এই যে একটা সময় থেমে আছে, এই যে একটা সময় যাচ্ছে না, এই যে একটা সময়ের পায়ের বেড়ি খুঁটে বাঁধা কিছুতেই থাকছে না, এসব কত কাছের তবু দূরের, হিসেব থেকে বেহিসেবের দিকে যাওয়া। কঠিন, বড়ই কঠিন শহুরে মনের বেড়াতে আসা রাজা ভাত খাওয়া। সবুজ সবুজ জংলি হাওয়ার পাশে নীলচে রঙের নদী খাতের গান, যে স্রোতেরা কখনো যায়নি কোথাও, তার জলেতে দুপুরে সারা স্নান। এই যে একটা সময় থেমে আছে, এই যে একটা সময় যাচ্ছে না, হাত বাড়ালেও অনন্তে বাঞ্জারা সে সময়ের নাগাল পাচ্ছে না। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ সৌমিত্র দা। আমাদের প্রথম কলকাতা অথবা হাওড়ার কবি থেকে আমরা শুনলাম। অ্যাকচুয়ালি সৌমিত্র দা না, সৌমিত্র দামামা বলাই আমার হয়তো উচিত, এবং তুমি না চাইলেও যথেষ্টই দামামা বাজাতে পারলে এত সুন্দর কবিতা শুনিয়ে আমাদের। তো এরপর আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়ালি পার্থে, অস্ট্রেলিয়ারই অন্য প্রান্তে, পৃথিবীর সব থেকে আইসোলেটেড শহর। সেখান থেকে আমাদের কবি ইন্দিরা চন্দ জয়েন করবে। নমস্কার, আশা করি সবাই শুনতে পাচ্ছ। আমার নাম ইন্দিরা চন্দ, পার্থে আছি কর্মসূত্রে। আমি সাইকোথেরাপিস্ট হিসেবে এখানে কাজ করি, আর লিখতে ভালো লাগে তাই লিখি, এবং আমার একটি বইও বেরিয়েছে গত বছর, কবিতার বই। সম্প্রতিকালে আমি এই কোভিডের জন্যে আমি দেশের পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তাদের সাথে কিছু কাজ করছি, তারা কিভাবে আছেন
তারা কোথা থেকে খাবার পাচ্ছেন, তারা কি খাচ্ছেন, কেন কি তারা তো দিন আনি দিন খাই করেন, তাদের কোনো রেগুলার রোজগার নেই এখন। তো সেই সূত্রে আমি তাদের সাথে রোজই যোগাযোগ হয়, কথা হয়, এবং তাদের কাজের তারা কিভাবে চলছে, কি চলছে সেই খোঁজ খবর নেওয়া, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার মতন সেগুলো করি। তো সেই সব করতে গিয়েই সেখান থেকেই কিছু তাদের সাথে কথা বলার সময় কিছু তাদের গল্প, কিছু তাদের কথা, এবং সেই সূত্রেই যে আমার আজকের লেখাটা সেখান থেকেই উঠে এসেছে। বলতে পারেন এটা একটা সত্যি ঘটনায় যেটা ঘটেছে এখনকার। বউ, আজ যাবি নে কাজে? ওই দেখ কটা বাজে, বেলা যে পড়ে এলো। উফ, জ্বালাস না তো বুড়ি, বলে কাঁথাটা দিয়ে মুড়ি বাসন্তী পাশ ফিরে শুলো। রোজ 6:23 লোকাল, বেরিয়ে বিকাল শিয়ালদা পৌঁছতে এই 8টা। ছাপা ছেড়ে সিলিক, একটু চোখে ঝিলিক, হ্যাচর প্যাচর রোজ নামচার রাতটা। আয়ার কাজে যায়, বুড়ি জানে এমনটাই। সংসারের জোয়াল তারই কাঁধে। যখন বুড়ির ছেলে গেল মরে, সে কদিনের জ্বরে, সাজা দিয়ে বিনা অপরাধে। ও মাসিমা, বাসন্তী কই? ডাকো একবার, দুটো কথা কই। হাঁক পাড়ে বখা ছেলের দল। দৌড় আগলে বুড়ি, বলে আমি গুরুজন, ওর সাউরি, যা বলবি আমারে বল। কিসের এত চেঁচামেচি? বলি কিসের এত চেঁচামেচি? আমি মরিনি, এখনো বেঁচে আছি। বাসন্তী উঠে এসে দাঁড়ায়। বৌদি যদি একটু পারো আমাদের সাহায্য করো, বৌদি একটু যদি পারো আমাদের সাহায্য করো, খিচুড়ি রান্না হবে গো পাড়ায়। আমার হাতে রান্না? আমি ছুলে পাপ লাগবে না? খাবে সবাই পাত পেড়ে বসে? এত বছর এ পাড়ায় আমার ছায়াও যদি কেউ মারায়, কত গালাগালি আর গঙ্গা জল শেষে। আজ দেশে যখন ছোঁয়াছুঁয়ি বারণ, এক অজানা রোগের কারণ, অছুত সবাই, জাতি ধর্ম নির্বিশেষে। কর্মযোগে হায়, এই বাসন্তীরাই বইছিল যে দায়, আজ মিলিয়ে যাবে এক নিমেষে। বুড়ি ফোকলা হেসে বলে, আজ খিচুড়ি খাবো তালে, তোর হাতে অমৃতের স্বাদ। আমি বুঝি মা, আমি বুঝি তোর কষ্ট, নখ দাঁতের দাগগুলো যে স্পষ্ট। নরখাদকের এ ছোঁয়াটা ছুত মার্গে বাদ। করোনায় মরেছে না জানি কত শত, করোনায় মরছে না জানি কত শত, তবে বেঁচে উঠছে কিছু বাসন্তীর মতো। সমাজে যারা ছিল কখনো অছুত, আজ তারাও দাঁড়িয়েছে ভিড়ে, নেমেছে সম্মুখ সমরে। প্রার্থনা, নিরোগ পৃথিবীতে যেন না থাকে ভুক, নিরোগ পৃথিবীতে যেন না থাকে ভুক। নমস্কার। থ্যাংক ইউ ইন্দিরাদি। আরেকটা অত্যন্ত এই সময়ের জন্য রেলিভেন্ট কবিতা, এবং যেটা আমি গোড়াতে বলছিলাম যে লেখা, কবিতা, সাহিত্য এই ক্ষমতাটা রাখে এবং এই দায়িত্বটা না আমাদের যেমন ভুলিয়ে দিতে, আমাদের মন অন্যদিকে নিয়ে যেতে, তেমন মনে করিয়েও দিতে যে আমাদের চারিপাশে কি হচ্ছে সেই ব্যাপারে আমাদের কি ভাবা উচিত। আমরা আবার চলে যাচ্ছি সাগর পেরিয়ে হাওড়ার কাছে, কলকাতার কাছে। সেখান থেকে আমাদের এখন জয়েন করবে স্নেহাশিস ভট্টাচার্য, বা আবার আমার বলতে গেলে স্নেহাশিস দামামা, সৌমিত্র দামামার মতোই। ওভার টু ইউ স্নেহাশিস স্যার। নমস্কার, আমি স্নেহাশিস।
অতিমারির লালচে অঞ্চল থেকে বাতায়নের এই অভিনব উদ্যোগে সামিল হতে চলে এসেছি আপনাদের সাথে। আমার আজকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন একটি ফিউশন, নাম স্বপ্ন আলেখ্য। মালা গাচ্ছিল সুধা, গুনগুন করে গানও গাইছিল। একটা সাদা কাগজ হালকা গন্ধ মেখে ওর ফুলের ঝুড়িতে এসে পড়ল। এদিক ওদিক চাইল সুধা। একটি মানুষ এগিয়ে আসছে ওর দিকে, হাতে এক খোলা খাম, পরনে বিদেশি কায়দার বেশভূষা, শুধু টাইয়ের বাঁধন আলগা হয়ে একদিকে হেলে গেছে। সুধার কাছে ধীরে ধীরে এগিয়ে এলো সেই মানুষ। এমন সুন্দর মালা যে গাঁথতে পারে তার নামটাও নিশ্চয়ই। কথা শেষ হবার আগে উত্তর আসে সুধা। কে গো তুমি? আমার বন্ধুর সাথে? তুমিও কি বিদেশি? অনেক দূরের পথ হেঁটে পাহাড় ডিঙিয়ে মেঘের দেশে যাও? কি করে জানলে যে আমি মেঘের দেশে যাব? আমি সব জানি, আমায় রাজার দূত বলেছে। তোমার হাতের ওই কাগজে কি লেখা আছে গো? এটা রানীর চিঠি। তাই? জানো, আমাকেও রাজা চিঠি দেবে বলেছে। তোমার রানীর নাম কি গো? আমার রানীর নাম বন্যা। কিন্তু তুমি এমন উদাস হয়ে জানলায় বসে আছো কেন? আমি অমল। আমায় কবিরাজ মশাই বেরোতে বারণ করেছে। আমার খুব কঠিন অসুখ করেছে। অসুখ আবার কঠিন হয় নাকি? আরে আমার তো কতই অসুখ করে, আমি তো সহজ করে নি ওদের। তুমি কে গো? কি নাম তোমার? আমার নাম, আমায় রানী মিতা বলে ডাকে। সুধা, তুমি কি রানীকে খুব ভালোবাসো? মানুষটি হাতে ধরা চিঠির দিকে তাকিয়ে বলে ওঠে, রানী তো বন্যার মতো ভালোবাসায় ভাসিয়ে নিয়ে যায়। রানীর ভালোবাসা এক চুপ কথা হয়ে লেগে থাকে। রানীর ভালোবাসা এক আকাশ ছেঁড়া মেঘের দলকে সেলাই করে নকশা তোলে। রানীর ভালোবাসা ভোরের সূর্যের আলোয় পাখিদের চোখ খোলা, সূর্য ডোবা আলোয় নদীর বুক চিকচিক করে ওঠা। এইবার বুঝেছি তুমি কি করে পাহাড় ডিঙো, কিভাবে মেঘের দেশে ঘোড়া ছোটাও, সব ওই রানীর জন্য। অমল বলে ওঠে, আহা কি সুন্দর করে কত কি বলে গো, আমায় শিখিয়ে দেবে? আমি রাজা এলে বলবো, হ্যাঁ বলবো যে রানীর মিতা শিখিয়ে গেছে আমায়। তুমি ওই মেঘের দেশ থেকে আমায় একটু ওষুধ এনে দেবে, আমি ঠিক ভালো হয়ে যাব। মানুষটা সুধার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার এই মালা তুমি কি করো? আমি তো বিক্রি করি, তুমি দিয়ে দাও তোমার ভালোবাসাকে। সুধা রাঙা চোখ নিয়ে তাকিয়ে থাকে, হাত থেমে যায়। মানুষটা বলে ওঠে, আমিও দিয়ে দিয়েছি আমার বন্যাকে। তোমার বন্যা? তবে যে বললে রানী? অমল জানলার গোড়ায় এসে দাঁড়ায়। সুধা ফুলগুলো নিয়ে এসে অমলের সামনে দাঁড়ায়। দূর থেকে শোনা যাচ্ছে ঘোড়ার পায়ের শব্দ। অমলের জানলার সামনে এসে থামে আওয়াজ, রাজ পেয়ারা। অমলকে বলে যায়, আজ রাত গভীর হলে রাজা আসবে, রাজ বৈদ্য। সুধা সব ফুল নিয়ে অমলের দিকে চেয়ে থাকে। রানীর মিতা চিঠির দিকে চাইল। পত্রের ভিতর জল ছবির মতো ভেসে ওঠে সেই পাহাড়ের বড় পাথরে, যেখানে অমিত প্রথম হাত ধরেছিল লাবণ্য, সেই জায়গাটা। অমিত পেছন ফেরে। অমল বলে ওঠে, মিতা দেখো, ওই যে তোমার রানীর রথ আসছে তোমায় নিয়ে যাবে বলে। অমিত তাকিয়ে দেখে, মেঘের দল ছিঁড়ে ছিঁড়ে ভেসে যাচ্ছে, আর কেউ নিপুণ হাতে সেলাই করে দিচ্ছে সুধার তৈরি মালার মতো। লাবণ্য সুধা একাকার হয়ে যায়। অমিত অমলের মাথায় হাত রাখে, ভালোবাসার হাত। নমস্কার। থ্যাংক ইউ স্নেহাশিসদা। আমি অ্যাকচুয়ালি খুব চেয়েছিলাম যে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কেউ যদি রবীন্দ্রনাথের কোনো লেখা নিয়ে বা রবীন্দ্রনাথকে নিয়ে যদি কোনো একটা পারফরমেন্স করে তাহলে খুবই ভালো হয়। সেটার জন্য থ্যাংক ইউ। এবার আমরা আবার চলে আসছি সিডনি, অস্ট্রেলিয়াতে। আমাদের সব থেকে অল্প বয়সী পার্টিসিপেন্টের কাছে তরুণীমা গুহ। ওভার টু ইউ, তরুণীমা। Thank you for being here today. I am Tarunima, here to take a moment of your imagination. I will start with my Bengali poem Shamakhor. As you guessed, this poem consists of same phonetics in each line at the start of each word. Here it is. বিদিছে বনের বদ্ধে বিবর্ণ বহ্নি বসে চাহিতে চারি চক্ষু চূড়ায় চুনি চন্দ্রে মনেতে মধুর মৎস্য মস্ত ময়ূর মেতেছে শুনিছি শান্তির সঙ্গীত শ্রাবণ সন্ধ্যা শঙ্খে হাওয়া হরিছে হৃদয় হিমে হালকা হিয়া গগন গরজে গুরু গুরু গিরিছে গরজে গুহা নিঃস্ব নীরব নয়নে নিরুপম নিশীত নাচে
দুরু দুরু দম্ভে দিক দিগন্ত দ্বারে ঘনিয়া ঘনিয়া ঘন ঘটা ঘিরিয়া ঘিরিয়া ঘোরে জর্জরিত জীর্ণ জীবন যুজিতে যুজিতে যাবে। Next poem of mine is in English, the biography of Mahatma Gandhi, Drop of Cognizance. Here it is. I was traveling to Pretoria, carrying first class ticket of train. I thrown out from the white only wagon for a white man's train. 21 years I contemplated racial discrimination and stayed back. I returned to the Rainbow Nation with 800 free Indians back. Rebel attacked me physically, make me exercise self-restraint. I devoted myself to protest tranquilly, as it gave our crusade strength. My green pamphlet allowed me to test my first popular adulation. When blacks gained the right to vote, I filled my first modulation. During Boer War, I made stretchers bearer Indians ambulance troops to help British soldiers to transport the wounded off the battlefield. To serve is my religion. I wanted to free men politically. I want to restore men's souls spiritually and heal them physically. Bhagavad Gita was my afflatus. It endured me through time. Aparigraha become my dictum of Gita. I bind it like bind. I embrace the concept, embodying the equality of all creeds. My phonic settlement promotes justice and equality great. Satyagraha was my stride towards independence right, understanding universal truth to resign unjust law of right. Rabindranath and Kamdar bestowed my name as Mahatma, but my four virtue of life was get into Paramatma. Nation credits me with reverence and honor as father of nations, but I still feel there is too much for my drop of cognition. Thanks, ধন্যবাদ। থ্যাংক ইউ তরুণিমা। অ্যাকচুয়ালি বলা হয়নি তরুণিমার আরেকটা ট্যালেন্ট। তরুণিমা অ্যাকচুয়ালি খুব ভালো ডান্সার। সিডনিতে তাকে সবাই ডান্সার হিসেবেই আমরা চিনতাম। আজকে তার একটা অন্য প্রতিভার পরিচয়ও পেলাম। এবং থ্যাংক ইউ তরুণিমা যে ইংলিশ এবং বাংলা দুটো বিষয়ে তুমি এত সুন্দর করে প্রেজেন্ট করলে। আমি চেয়েছিলাম যে এই পোয়েট্রি স্ল্যামে কোনো আলাদা করে ভাষা স্পেসিফিক কিছু না করতে। আমরা অনেক দেশ থেকে আসি, অনেক দেশ থেকে দেশে থাকি। সুতরাং আমরা আমাদের ভাবনা চিন্তা নানা রকম ভাষা একসাথে হয়। আমার মাথায় তো একসাথে দুটো ভাষা একসাথেই চলে। তো যখন আমি কবিতা লিখি অনেক সময় দুটো ভাষা মিলিয়েও লিখি। তো থ্যাংক ইউ তরুণিমা। তো আমরা নেক্সট কয়েকজন এই আজ এখন অব্দি ৭ জন কবির কথা শুনলাম, ৭ জন কবির পারফরম্যান্স দেখলাম। নেক্সট ৭ জনের কথা একটু খানের মধ্যেই শুনবো। তার আগে আমি কয়েকটি অন্য ব্যাপারে আপনাদের সাথে বলতে চাইছিলাম। তো ফার্স্টলি যেটা আমি বললাম যে এই আমাদের পোয়েট্রি স্ল্যামের সাথে আছে বাতায়ন.org। বাতায়ন.org একটি অনলাইন ওয়েব ম্যাগাজিন। এটা শুরু হয়েছিল পার্থ থেকে, কিন্তু আস্তে আস্তে কেমন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কলকাতা থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে এইখানে লেখা আসে রেগুলার। বাতায়নে অনেকগুলো সংখ্যায় অনলাইন বেরোয়, বছরে কয়েকটি সংখ্যা স্পেশাল এডিশন হিসেবে প্রিন্টেডও বেরোয়, সেগুলো অত্যন্ত হাই ডিমান্ডে থাকে। এই বছর বই মেলাতে বাতায়ন একটি ইন্ডিয়া অস্ট্রেলিয়া মিলিয়ে জয়েন্ট স্টলও দিয়েছিল, যেখানে নানা রকম ইন্ডিয়া অস্ট্রেলিয়া লেখকদের প্রমোট করা হয়। তো বাতায়ন.org এ আপনারা নিশ্চয়ই যাবেন, ফেসবুকে তাদের ফলো করবেন, facebook.com/বাংলাবাতায়ন। বাতায়নকে আমাদের অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য এবং এই প্রাইজটি স্পন্সর করার জন্য। আজকে যারা এইখানে বলছেন তার মধ্যে অনেকেই অ্যাকচুয়ালি বাতায়নে রেগুলার লেখে, এবং যারা বাতায়নে আগে লেখা দেননি আমি তাদের খুবই অনুরোধ করবো যে নিশ্চয়ই বাতায়নে তাদের আজকে যা বললেন বা অন্য কোনো লেখা বাতায়নে দেওয়ার জন্য। তারপরে আমি আরেকটি ব্যাপারে বলতে চাইছিলাম যে আমরা আগামীকাল একটি প্রোগ্রাম অর্গানাইজ করছি, একটি অনলাইন ভার্চুয়াল কনসার্ট শ্রেয়া গোয়া ঠাকুরতার সাথে। এটি একটি গ্রুপ আর্টস আনবাউন্ড বলে আমাদেরই একজন বন্ধু মেলবোর্নে তারা অর্গানাইজ করছে।
সামান্য $10 জন্য একটা করে টিকিট, এটা আমরা ফ্রি করিনি, কারণ $10 যেটা উঠবে সেটা যাবে মেনলি আর্টিস্টের কাছে এবং করোনা ভাইরাস রিলিফের কিছু চ্যারিটিদের কাছে। তো প্লিজ এই লিঙ্কটাতে গিয়ে তাদের সাপোর্ট করবেন। আজকে যদি পারেন টিকিট কাটবেন। কালকে মানে সিডনি মেলবোর্ন টাইম ভোর 11টার সময় কনসার্টটি হবে। আর আরেকটি বলতে চাইছিলাম যে এই সময় যদি আমরা কাউকে আমাদের এই অনুষ্ঠানটি সত্যি ডেডিকেট করতে চাই, সেটা হলো যারা এসেনশিয়াল ওয়ার্কার, যারা ডাক্তার, যারা নার্স, যারা সায়েন্টিস্ট, যারা ট্যাক্সি চালক, যারা রাস্তা পরিষ্কার করে, যারা পুলিশ, যাদের কথা আমরা অনেক সময় ভাবি না বা যাদের আমরা সত্যি হিরো বলে ভাবতাম না, তাদের যে সত্যি আমাদের সমাজে কতটা প্রয়োজন এই করোনা ভাইরাস আমাদের বুঝিয়ে দিল। এবং এসব লোক ছাড়াও অনেক লোক আছে যাদের আমরা রেগুলারলি হয়তো তেমন করে তাদের কথা জানি না, তারা তাদের নিজেদের ছোট ভাবে, তাদের নিজেদের মতো করে কত রকম ভাবে চেষ্টা করছে লোকেদের হেল্প করার জন্য। যেমন এর মধ্যে একজন আছে আমার খুব ক্লোজ বন্ধু লালটুদা বলে, সিডনিতে, রশিদ শেখ। তিনি তার ফ্যামিলির সাথে প্রত্যেক সপ্তাহে বহু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রান্না করেন, কেয়ার প্যাকেজ বানান তাদের, কারণ যারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে লকডাউনে আটকে পড়েছে, তাদের কোনো রোজগার করার ক্ষমতা নেই, তাদের এখন নিজেদের সাপোর্ট করার কোনো উপায় নেই, তাদের তারা সাপোর্ট করছেন, তাদের খাবার দিচ্ছেন। তো এসব লোকেদের কথাও আমরা অতটা জানতে পারি না, কিন্তু তাদেরও আমরা অনেক থ্যাংক ইউ জানাতে চাই, তাদের আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি লালটুদাকে বলেছিলাম যে লালটুদা তুমি কি চাও যে আমি তোমার ব্যাপারে একটু বলতে চাই, কি বলবো? তো লালটুদা আমাকে 2 লাইন লিখে পাঠায়, আমি সেটা পড়ে শোনাতে চাই। তো উনি বলেন যে just tell them about the importance of generosity which is slowly fading away in our society. When you are introduced to perform such activities, there is an inner satisfaction which leads to happiness, which is one of the main criteria of being human. আমার কথাটা খুব ভালো লাগে, সেই জন্য লালটুদাকে আমি মেনশন করে লালটুদার কথা বলে এই কথাটা বলতে চাইলাম। এবং আরেকটি দল আছে যাদের আমাদের সাপোর্ট করা খুব দরকার, যে কারণে এই অনুষ্ঠানটা করা, সেটা হচ্ছে আর্টিস্টরা, যেটা হচ্ছে লেখকরা, যেটা হচ্ছে নাট্যকাররা। তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে গভর্নমেন্টের সাপোর্ট, গভর্নমেন্টের যেসব রিলিফ পাওয়া যাচ্ছে সে থেকে বঞ্চিত। তাদের কথা বেশিরভাগ সময় মনে রাখে না, কিন্তু আমাদের আর্টের খুব প্রয়োজন, আমাদের ভালো লেখা, ভালো সাহিত্যর খুব প্রয়োজন। এবং সালমান রুশদির একবার একটা লেকচার শুনেছিলাম, সেখানে সালমান রুশদি একটা কথা বলেছিলেন যে আর্ট উইল সার্ভাইভ বাট আর্টিস্টস আর মোর ফ্র্যাজাইল। সুতরাং আমাদের দায়িত্ব কিন্তু আর্টিস্টদের দেখাশোনা করা, আর্টিস্টদের ভালো রাখা, যাতে তারা সার্ভাইভ করেন, যাতে তারাও ফেরত আসেন এবং আর্ট আবার থাকে। তো এই বলে আমি আমাদের নেক্সট হাফে চলে আসছি। তো প্রথমে আমি ইন্ট্রোডিউস করতে চাই আবার আমাদের সিডনির বন্ধু সঞ্জয় চক্রবর্তী। সঞ্জয় দা রিসেন্টলি একটি বইও পাবলিশ করেছেন। ওভার টু সঞ্জয় দা, উনি বলবেন। নমস্কার, আমি সঞ্জয়, সিডনি থেকে। বালারকোকে ধন্যবাদ আমায় ডাকার জন্য। আজকের পোয়েট্রি স্ল্যামে আমি নিয়ে এলাম কিছু মেঘ, 2-1 পশলা বৃষ্টি, আর তার সাথে মন কেমনের কবিতা নির্যাপন থেকে। কবিতার নাম মন কেমনের স্টেশন। একলা পাখি ঠিক দেখা হয় রোজ বিকেলে, 6:45 লোকাল ছাড়ে ক্লান্ত চোখে, ঘাড়ের পাশে আলতো আঁচল ঘাম মোছালে থমকে পড়ে আর চোখে এক খুচরো লোকে। জানলা পাশে সিট পাওয়া খুব সহজ তো নয়, হাওয়ায় চুলে মেঘ ওড়ালে উঠতে থাকি। ওনাকে তো ছোট্ট টিপেই দাঁড় মানায়, খুচরো লোক বাকি আর সাধ্য রাখি। একলা পাখি আকাশ পাতাল তোমায় ঘিরে, হয়তো ঘরে বৃদ্ধ দুজন এবং তুমি। দিনের শেষে জাপটে ডানা হাজার ঘিরে, সাবধানী পথ মধ্যবিত্ত বদ্ধভূমি। পরের স্টেশন নামতে যে হয় ভাল লাগে না, আর চোখে চোখ বিকেলটুকু বাঁচিয়ে রাখে। একলা পাখি ট্রেন ছেড়ে যায় জানলেও না, মন কেমন স্টেশন কেমন একলা থাকে। মন কেমন স্টেশনে আস্তে আস্তে সন্ধে হয়, সন্ধ্যা থেকে রাত হয়, সেই রাত যেন গাংচিলের রাত।
একটা কোনো রাত তাহলে থাক, জ্যোৎস্না জলে ভেজায় শরীর মন, আজ তাহলে দূরত্ব ঘুচে যাক, দুটো ঠোঁটে অনেকক্ষণ। সেই যে কবে আলতো ছুঁয়ে দিলে, গাংচিলে ঢেউ ছুঁয়েও হারায় দিক, ফেরাও তাকে অতল কালো চোখে, তর্জনী আজ চিবুক চিনে নিক। চাওয়ার মতো চাওয়া বলি কাকে, মিলতে চাওয়ার ইচ্ছে পাহাড় মনে, জানি অমৃত নয় গড়ল তোলা থাকে এক জীবনের সমুদ্র মন্থনে। বিছনা পাতে দুয়াত ভাঙা চাঁদ, রূপকথা গল্প লিখে যাক, স্বপ্ন জাগুক ঘুমাক জোনাকিরা, একটা কোনো রাত। এই চাওয়াকে সবাই চায়, মেঘ চায়, বৃষ্টি চায়, আমরাও চাই, চেনা শহরও চায়, তাই চেনা শহরের গান। পথ হেঁটে গেছে চেনা শহরেতে, আমরা হেঁটেছি কত, হাতে হাত ধরে রূপকথারাও হেঁটে গেছে অন্তত। হঠাৎ বৃষ্টি, ভিজেছি দুজনে শহরের কোনোখানে, চেনা অচেনার রূপকথারাও ভিজেছিল অকারণে। শহর জানে শহরের কথা, আমাদের কথাগুলো বলা বা না বলা এলোমেলো কিছু দুজনের কাছে ছিল। নামেলা পথেতে পা মিলিয়েছি দুজনে যে যার মতে, দূরে সরে গেছে রূপ শহরের পথে পথে। ফিরিনি তো কেউ, শহর ফিরেছে, খুঁজে গেছে বারে বারে, প্রতিবৃষ্টিকে আগলে রেখেছে ভিজে যাওয়া সংসারে। ফিরে যাবি সেই চেনা শহরেতে, বৃষ্টি নামে যেখানে, চেনা অচেনার রূপকথারাও ভেজে অকারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই। নমস্কার। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। আমি উপাসনা সরকার, কলকাতা থেকে। খুব একটা অস্বস্তিকর অসময়, দুর্ঘটনা রোজই। তবুও খুব ভালো লাগছে এই যে সব বন্ধুরা একসাথে, এবং আমি বালাকোকে তো ধন্যবাদ দেবই, তার সাথে না আমি আগে অনুশ্রীদিকে একটা ধন্যবাদ দিই। কারণ আমার এই যে সকলের সাথে পরিচয়, সেটা কিন্তু স্নেহাশিস, মানসদা, অনুশ্রীদি এদের হাত ধরেই। রঞ্জিতাদির কথাও বলি, মাঝে মাঝে কথা হয়। যেহেতু কবিপক্ষ চলছে, আমি আরেকজন আমাদের বাঙালি জীবনের অত্যন্ত বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্য একটি কবিতা লিখেছিলাম। সেই কবিতাটি আজকে আমি পড়ি, আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ঘরবাড়ি খেলার থেকে। নীরার প্রথম প্রেমিক। এই পৃথিবী জলশূন্য হয়ে যাবার আগে আপনার একবার ফিরে আসার দরকার ছিল সুনীলদা। গাছ আর গাছ হয়ে উঠছে না, ছায়া নেই, উড়ন্ত এক নীল মানুষ নেই, যার অবয়বে ঢেকে যাচ্ছে ব্যক্তিগত সুখ। এই যে সকলে বসে আছি, হঠাৎ দেখলে মনে হয় রুমাল চোর খেলতে জমায়েত সকলে। গলা ধরে আছে, উঠে গেলেন আপনি, দরকারি ফোন অথবা বই খুঁজতে। একটু ধরা ধরা গলায় বলে উঠলেন, দেখো দেখো, এই জায়গাটা পড়ে দেখো। চুপ থাকো, শান্ত থাকো, অপেক্ষা করো, ঠিক ডাক আসবে। পুরস্কার নয়, আলো নয়, আপনি সকলকে দেখতে শেখাচ্ছেন। আপনি ভালোবাসাকে ভালোবাসা বলেই ডাকছেন। আপনার কবিতা পড়ে কালকে প্রথম শাড়ি পরা কিশোরী মেয়ে বাস স্টপের দিকে এগিয়ে চলেছে ধীরে। আপনি পরনিন্দা করছেন না, বিষে আপনার গলা হয়ে যাচ্ছে নীল। আপনি নীল লোহিত নাকি নীল কণ্ঠ, আমরা ঠিক বুঝতে পারছি না সুনীলদা। অনেক সৈন্য, অনেক দল, অনেক যুদ্ধ, সরসজ্জায় শুয়ে আছেন কোথাও। সব দুঃখ, বেদনা, মোহ হেসে উড়িয়ে। এরপরও কি করে বলি, কেউ ভালোবাসবে না আপনাকে,
ছুঁয়েও দেখবে না, আর আপনি বলে উঠবেন না, আমায় ধরে রাখিস খুকি, কোমল হাতে, অনিঃশেষ মায়ায়। খুব ভালো লাগলো। জীবন আবার ছন্দে ফিরুক, পৃথিবীর অসুখ সেরে যাক। আপনারা যে সকলে পরস্পরকে ছুঁয়ে রইলেন, আছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন, সকলের জন্য এই অসময়ে এক মুঠো ভালোবাসাই দিলাম। আসি, দেখা হবে। থ্যাংক ইউ উপাসনাদি। সরি, আমার লাস্ট সেকশনটা বোধহয় শোনা যায়নি কোনো কারণে। তো থ্যাংক ইউ অ্যাগেন। আমি বলে রাখি, আবার মনে করিয়ে দিই যে সবার পারফরমেন্স দেখে নিশ্চয়ই আবার ভোট দেবেন। আমাদের ওই ফেসবুক পেজে সবার ভোটিং এর একটা করে জায়গা আছে, সেইখানে গিয়ে প্লিজ আপনার যেটা সব থেকে ভালো লাগলো আজকে ভোট দেবেন। আমি চলে আসছি আমাদের নেক্সট পারফর্মারের কাছে। পারমিতা সেন মুখার্জি আমাদের জয়েন করছে পার্থ থেকে। ওভার টু ইউ। নমস্কার, আমি পারমিতা, পার্থ থেকে। প্রথমেই বলি যে কবিতা আমি লিখি না, এটা একেবারেই মানে মনের আনন্দে একটা স্পন্টেনিয়াস এফার্ট। ভালো লাগলো, সাহিত্য মিস করছি এই সময়। আমি নাটক করি, নাটক খুবই ভালোবাসি, নাচ গান। তাই এত প্রতিভার সামনে আমার নিজেকে খুবই নগণ্য মনে হচ্ছে, এবং একটা ছোট্ট দুটো এফার্ট দিয়েছি, সেটাই আপনাদের পড়ে শোনাই। তবে আরেকটা কথা, যে বালার্কোকে একটা হিউজ থ্যাঙ্কস এটা অর্গানাইজ করার জন্য, এবং যেটাও মেনশন করলো যে এসেনশিয়াল ওয়ার্কার্স, আমার বাড়িতে আমার হাজবেন্ড ডাক্তার, উনি এই পুরোটা সময়ই গেছেন কাজে, এবং অবভিয়াসলি পেশেন্টদের সাহায্য করতে। তো আমরা একটা হাই রিস্ক ফ্যামিলি হিসেবেই ছিলাম এ কদিন, যখন খুবই খারাপ সময় দিয়ে যাচ্ছিলাম আমরা পার্থে। এবং আমার ছেলে এবার ইয়ার 12, সেটা আরো আরেকটা বড় স্ট্রেস চলছে। কিন্তু এসবের মধ্যে এটায় জয়েন করতে পেরে আমি সত্যি এক্সট্রিমলি লাকি ফিল করছি। আর বেশি সময় না নিয়ে আমার কতগুলো ছোট্ট কবিতা পড়ে শোনাচ্ছি। আমার প্রথমটা একটা সিরিজ লিখেছিলাম অনেকদিন আগে কলেজে থাকতে, তার থেকে একটা ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি। শরীর, শরীর তোমার ঔদ্ধত্য আমাকে বিস্মিত করে। তোমার অণুতে অণুতে জমে থাকা ক্ষুধার্ত জিহ্বার আশ কি মিটবে না? বিছানা থেকে শুরু, বিছানাতেই শেষ। তবু মাঝখানের লালসা কেন এত বর্বর, কেন এত কুশ্রী? না শরীর, সরি আমি একটু ওই পাচ্ছিলাম বলে থেমে গেলাম। না শরীর, তোমাকে আগুনে হেঁটে প্রমাণ করতে হবে না তোমার পবিত্রতা। ক্ষমাহীন কাল সর্পের দংশে তুমি এমনি বিলীন হয়ে যাবে। শুধু বেঁচে থাকবে কারুর মনের অন্ধকারে একটা গোঙানি হয়ে। এর পরের কবিতাটা আমি কিন্তু আমি নাম দিইনি, কিন্তু আমার এক বন্ধু মেলবোর্ন থেকে নাম দিয়েছিল করোনার দেরি। সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের এখন। নিথর স্তব্ধ গাছপালা, শুধু এক অচেনা অজানা আশাহীন প্রতিরোধ আজ। তবে কি এটা অ্যাপোক্যালিপসের আওয়াজ, না মনুষ্যত্বের বিলুপ্তির সংকেত? তবে এই আওয়াজ তো অনেক আগেই আছড়ে পড়া উচিত ছিল, যেদিন শয় শয় মানুষ বিতাড়িত হয়েছিল তাদের ভিটে মাটি থেকে। কাটা তার দিয়ে যেদিন দাগ কেটে বলা হয়েছিল, ওরে তোরা হিন্দু, তুই ওদিকে যা, তুই মুসলিম, তুই এদিকে আয়। কোথায় ছিল সেই আওয়াজ যেদিন হলোকস্টের অভিশাপে নিঃশেষ হয়েছিল অগন্তি মানুষ? কোথায় ছিল এই অশান্ত নিস্তব্ধতা যেদিন ধর্মের নামে রক্তগঙ্গা বয়ে গেছিল মন্দিরে, মসজিদে, টুইন টাওয়ারে, ট্রেনে, বাসে, গ্রামে গঞ্জে? কোথায় ছিলে তুমি রুদ্ধ কণ্ঠ যেদিন দিল্লির বাসে বলি হয়েছিল শত শত মেয়ের সম্মান নির্ভয়ার সঙ্গে? কোথায় তুমি থমকে থাকা আওয়াজ যখন দেখো ঘরে ঘরে অভুক্ত শিশুর কান্না আর চামড়ার রঙের ফারাকে অপ্রয়োজনীয় লড়াই? মানুষ,
তোমার মনুষ্যত্ব কি সত্যি বিলুপ্ত হয়েছে? নিঃশব্দে মৃত্যুর আগমন তো আগেই হয়েছে। তাহলে করোনা, তুমি সশব্দে আগে কেন এলে না? নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ পারমিতা সেন মুখার্জি পথ থেকে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের নেক্সট পারফর্মারের কাছে। আবার ব্যাক টু সিডনি, তপনজ্যোতি মিত্র, ওভার টু ইউ। নমস্কার সবাইকে, ধন্যবাদ বাতায়ন। হে সুন্দর, হে মহান, আমাদের বদ্ধ দুয়ার দাও খুলে, আমাদের দাও তোমার আনন্দ ভুবন। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে বিনীত শ্রদ্ধার্ঘ্যের এই কবিতাটি বাতায়ন পত্রিকার মে 2019 রবীন্দ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল। কবিতাটির নাম ভুবন ডাঙার কবি। কোনো এক বিষণ্ণ স্তব্ধতার বিকেলে, যখন অরণ্য ঝরিয়ে ফেলছে তার অরুণ রাঙা পাতাগুলি, যখন শীতল হাওয়া আর ঘন কুয়াশায় ভরে যাচ্ছে জীবনের চতুর্দিক, যখন গধূলি বেলার গাঢ় বিষণ্ণতার ভেতর দিয়ে ঘরে ফিরছে ভাঙা চোরা মানুষ, এরকম এক মুহূর্তে তোমার সব ঐশ্বর্য নিয়ে, তোমার ভুবন ডাঙার মাঠ নিয়ে, তোমার অমলিন জ্যোৎস্না নিয়ে, তোমার পৃথিবীময় দৃষ্টি নিয়ে, তোমার আকাশ ভরা হৃদয় নিয়ে, তোমার নীল দিগন্তের বসন্ত নিয়ে, তোমার অরুণ আলোর আবেগ নিয়ে, তুমি এই করুণা ঘন পৃথিবীতে সৃষ্টি করো জীবনের অসীম উজ্জ্বল আলোক বিন্দুগুলি। তোমার চেতনার রং আমাদেরকে রাঙিয়ে দিয়েছে, তোমার চেতনার রং আমাদেরকে রাঙিয়ে দিয়েছে এই সূর্যাভ পৃথিবী, এই অপরূপ আলোক মগ্নতা, এই মহাদ্যুতিময় সমাজ। এক বিস্তীর্ণ পাহাড়ের ওপরে দাঁড়িয়ে তুমি তখন চোখ মেলে থাকো অনুপম সেই ভুবন ডাঙার দিকে, পূর্বাচলের দিকে, তোমার মানুষের দিকে। নমস্কার। থ্যাংক ইউ তপনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটু সময় লেট চলছে, ওই জন্য আমি বেশি দেরি না করে আমাদের নেক্সট কবির কাছে চলে যাচ্ছি, আবার সিডনিতেই। সৌমিক বাসু, ওভার টু ইউ সৌমিক। থ্যাংক ইউ। নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুকে, আমার নাম সৌমিক বাসু। প্রথমে আমি ধন্যবাদ জানাবো বালার্ককে এই অসময়ে একটা অসাধারণ প্রচেষ্টার জন্য, এবং বাতায়ন পত্রিকাকেও। যদিও এই ফরম্যাটটা আমার কাছে একেবারেই নতুন, আমি এর আগে কোনোদিনই এই পোয়েট্রি স্ল্যামে অংশগ্রহণ করিনি, কিন্তু যখন আমি শুনলাম এরকম একটা অসাধারণ কনসেপ্টের কথা, আমি সঙ্গে সঙ্গে যোগ দেওয়ার লোভ সামলাতে পারিনি। তো আমি করোনা পরবর্তী সময়ে আমাদের সমাজের অবস্থা নিয়ে দু চার কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন 2020 সালে টোকিও অলিম্পিক গেমস করোনার জন্য স্থগিত রাখা হয়েছে। তো আমি অবশ্য অলিম্পিকের মূল মন্ত্র মাথায় করে বুক ঠুকে এই পোয়েট্রি স্ল্যামে নেমে পড়েছি, যে মন্ত্র হলো পদক জয় নয়, অংশগ্রহণই মূল কথা। মানুষ যে এত স্পর্শকাতর হতে পারে তা আগে বুঝতে পারিনি। সবাই চারিপাশের মানুষকে আজকাল যেভাবে ছুতে ভয় পাচ্ছে, অস্পৃশ্য হিসেবে দেখছে, তা আমাকে একটি বহু পুরনো ছবি অচ্যুত কন্যার কথা মনে পড়াচ্ছে আজকাল। সপ্তাহান্তে বাজারের জন্য বার হলে জনমানব শূন্য শপিং মল, খাঁখা করা রাস্তাঘাট মনে করাচ্ছে পরমাণু দুর্ঘটনা পরবর্তী সময়ের চেরনোবিল শহরের কথা। আশেপাশে সকলে মুখোশ পরে একে অপরের দিকে এমন সন্দেহজনকভাবে তাকাচ্ছে, ঠিক যেন হিন্দি ছবির ব্যাংক ডাকাতির কোনো পূর্ববর্তী দৃশ্য। মুখোশের আবার অনেক রকম ফের আছে। কারো মুখোশ জৈন ধর্মাবলম্বীদের মতো আপাত নিরীহ হলেও, কারো আবার সাইলেন্স অফ দ্য ল্যাম্প সিনেমার সেই নৃশংস খুনি ডক্টর হ্যানিবেল লেক্টরের মতন। আর যে দুঃসময়ের মধ্যে গোটা পৃথিবী আজ বন্দিদশায় আশঙ্কার প্রহর গুনছে, তার সঙ্গে তুলনা চলে বার্গম্যানের বিখ্যাত ছবি দ্য সেভেন্থ সিলের,
যেখানে আমরা দেখেছি জ্যাক ক্রুসের ফেরত নাইটের সঙ্গে সমুদ্র তীরে বসে দাবা খেলছে স্বয়ং মৃত্যু। এমন সব আপাত রূঢ় ও বাস্তব পরিস্থিতির মধ্যে কিছু অম্লমধুর স্মৃতিও আছে। মনে পড়ে যাচ্ছে সেই দুই অন্তরঙ্গ বন্ধুর কথা যাদের সম্পর্ক শুরুতে ছিল খুবই হৃদ্যতাপূর্ণ, কিন্তু যেই না এক বন্ধু বলেছেন মেরে পাস হাইড্রক্সিক্লোরোকুইন হ্যায়, ব্যাস সঙ্গে সঙ্গে হুমকি পাল্টা হুমকি এবং অবশেষে মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি, মশলা খাবি, এই বলে সম্পর্কের বিয়োগান্তক পরিণতি। যাকে মহামারীতে রাজনীতির কথা বা রাজনীতিতে মহামারীর কথা আর নাইবা বললাম। একদিকে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় যেমন মন ভারাক্রান্ত হয়ে আসছে, অন্যদিকে বহু সাধারণ মানুষের আত্মবিশ্বাস করোনা যেভাবে এক লহবায় বাড়িয়ে দিয়েছে তা ভাবলে সত্যি বুকে বল পাই। আজকাল ঘরে ঘরে রসগোল্লা, জিলিপি, এমনকি বিরিয়ানি রান্নার প্রতিযোগিতা লেগেছে। যে হারু গান গাইলে পাড়ার নেড়ি কুকুর পর্যন্ত পালিয়ে যেত এক সময়, সে দিনরাত ফেসবুকে ওয়াচ পার্টি করছে। আর সর্বশেষ সংযোজন আমার মতো অকিঞ্চিত করে পোয়েট্রি স্ল্যামে অংশগ্রহণ। আর অতি সম্প্রতি বঙ্গীয় যুব সমাজ যেভাবে মদ্যকর্ষণ শক্তিতে আকৃষ্ট হয়ে অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়াস নিলেন তা সত্যি শ্লাঘার বিষয়। আর আমি নিয়মিত ধুমায়িত ডালগোলা কফি হাতে জুমায়িত ভিডিও চ্যাটে বসছি, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের নিয়ম করে আমরা ভালো আছি বলছি, ভালো থাকার অভিনয় করে চলেছি, কারণ আমরা সবাই জানি আসলে আমরা কেউই ভালো নেই। আশা করছি খুব শীঘ্রই আমাদের চেনা পৃথিবীকে আবার আমরা ফেরত পাবো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নিস্নানে সূচি হোক ধরা, তাকে ছাড়া আমাদের যে কোনো কিছুই যেন অসম্পূর্ণ থেকে যায়। গতকাল ছিল তার জন্মদিন, তাই তার কথা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সৌভিক। আমাদের এই সময় হয়তো যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হিউমার, এবং সেটাই আমরা তোমার থেকে পেলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পারফর্মারের কাছে, পৃথা ব্যানার্জি, আবার সিডনি থেকে। ওভার টু ইউ পৃথা। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি পৃথা কবিতা লেখার চেষ্টা করি একটু একটু, জানি না কেমন হয়, ভালো লাগলে জানাবেন। আচ্ছা, এই ঝড় থেমে যাওয়ার পরে আমায় বলো সত্যি করে, তুমি কেমন নতুন মানুষ হলে? এই যে এত সকাল বিকেল ল্যাপটপেতে বন্দি ইমেল, এ ঘর ও ঘর সময় অঢেল কাটিয়ে কেমন প্রদীপ হয়ে জ্বললে? কি বললে? বার করনি গানের খাতা? খুঁজে দেখনি প্রিয় গানের লিরিক্স? বলনি নিজেকে গানটা তো আর একটু সিরিয়াসলি করলে পারতিস? ভেবেছিলে কি নাট্যচর্চা, একটু আধটু কবিতা গজল, সোনালি রঙা পানীয় ঢেলে সাজিয়েছিলে হৃদয় মহল? জয় গোস্বামী থেকে বেগম আক্তার হয়ে হাওয়ায় গুলে দিয়েছিলে কি চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না? হয়নি এগুলো কিছুই, কিন্তু ভেবেছিলে তো? আচ্ছা, তাহলে ঘুঙুরটা নিশ্চয়ই বেরিয়েছিল, সঙ্গে নিয়ে হাবিজাবি রঙিন স্মৃতিগুলো। গড়িয়াহাটে নাচের ক্লাস, ক্লাসের শেষে প্রেমিক, লেক রোডের সিসিডিতে হাত ছুলেই বিদ্যুতের ঝিলিক। কিংবা ধরো চেয়েছিলে রান্নায় ঘটাবে শিল্প, সত্যি কি তুমি চেয়েছিলে, নাকি শুধু ইনস্টা স্রোতে মিলবই আমি মিলবো? কেমন হবে যদি বলি অনেক হয়েছে চলাচলি, আমি শুধু থামতে চেয়েছিলাম, শ্বাসের পরে প্রশ্বাসের শব্দ শুনছিলাম, একটা একটা তারা খুলে পকেটে পুড়ছিলাম। না হয়েছে শিল্প আর না মিলেছি কাব্যে, এমনি করে যায় যদি দিন যাগ্গে। তারাও নেই কোথাও আমার, যাওয়ার তো নেই, তুমি হয়তো একেই আমার ফুরিয়ে যাওয়া বলবে। আচ্ছা, তবে সত্যি বলি অনেক হয়েছে চলাচলি, আমি শুধু থামতে চেয়েছিলাম, শ্বাসের পরে প্রশ্বাসের শব্দ শুনছিলাম, একটা একটা তারা খুলে পকেটে পুড়ছিলাম। নমস্কার।
থ্যাংক ইউ পৃথা। অ্যাকচুয়ালি এটা বলা হয়নি যে পৃথাকেও আমরা অ্যাকচুয়ালি বেশি চিনি তার পৃথার নাচের জন্য। পৃথাকে ডান্সার হিসেবে সিডনিতে অনেকেই আমরা অনেকবার দেখেছি। তো পৃথার এই কবিতা লেখা পাঠ করার ট্যালেন্টটা আমাদের আগে দেখা হয়নি, তার জন্য ধন্যবাদ। তো এই বলে চলে আসি আমাদের শেষ পারফর্মারে। এবং শেষ পারফর্মার এক ব্যাপার একটা ছোট কথা যে না বললেই নয়, আজকে তার জন্মদিন। রবি রশ্মিদা, রবি রশ্মি ঘোষ আমাদের জয়েন করছেন সিডনি থেকে। হ্যাপি বার্থডে রবি রশ্মিদা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওভার টু ইউ। নমস্কার, আমি রবি রশ্মি সিডনি থেকে। ধন্যবাদ বালর্ক জন্মদিনের শুভেচ্ছার জন্য। আমার লেখার যে চলার পথ সেটা শুরু হয়েছিল ইংরেজি থেকে। প্রথম উপন্যাস সুমেরু, তারপর বাংলায় লেখা শুরু, আর বাংলায় কবিতা লেখা শুরু পয়ার, ত্রিপদী ইত্যাদি অলিগলি ধরে, তারপরে অমিত্রাক্ষরের রাজপথে পদার্পণ। তো সেই অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি কবিতা আমার নির্বাসিতা, সেটাই আমি শোনাবো। নির্বাসিতা নৃত্যনাট্য হিসেবে সিডনিতে মঞ্চস্থ করা হয়েছিল, যদিও সেটা আর একটু বড়। আমি তার একটা ছোট অংশ শোনাচ্ছি। সন্ধ্যা ঘনায় আসে, সাজে অমরাবতী, অপরূপ মোহিনী আধারের এই করিতে আলিঙ্গন। সৃষ্টির আদি হতে নিরত সে নিরন্তর, বিরামহীন বিলাসের পসরা সাজায় প্রতিদিন। দিবসের শেষে নন্দন কাননে দাঁড়ায় একেলা, দেখিতেছিলা প্রাসাদ পানে অপলকে উর্বশী। পদশব্দ শুনি বক্র হাসির দামিনী রেখা চমকিল যেন অধর পরে। কহিলা, হে দেবর্ষি, কিবা সংবাদ লয়ে আসিছ হেথা গধূলির বেলায় নিভৃত কানন মাঝারে? অস্তরাগের আলোক ছটায় হেরি অপরূপ রূপ। কহিলা নারদ, নহি সংবাদ বাহক, ভক্ত আমি শুধু, ভজি নারায়ণ। নাহি সংবাদ কিছু, কুশল জানিবারে করি আগ্রহ। বিষণ্ণ হাসিয়া কহিলা উর্বশী, হে দেবর্ষি, কুশল নাহি কিছু, জানে হে সকলে। স্বর্গ হতে বিতাড়িতা আমি, স্বর্গলোকের শেষ সন্ধ্যার নিতেছি আস্বাদন। আছি অবগত আমি, ধীর কণ্ঠে কহিলা নারদ, তবে কি আসিছ করিতে কৌতুক? শোভা নাহি দেয় এই আচরণ তোমারে হে দেবর্ষি। হাসিয়া কহিলা নারদ, উপহাস অভিপ্রায় নহে মোর। আসিয়াছি বিদায়ের লগ্নে দুদণ্ড করিতে বার্তালাপ। হইবে কি সে সৌভাগ্য মোর হে সুরলোক সুন্দরী? গধূলি বেলার কুহেলি জালে ছড়ায় কুহক যেন, মোহিনী হাসির আড়ালে লুকায়ে গরল জ্বালা। কহিলা উর্বশী, ভাবিলাম কাটাইব দুই দণ্ড একা, তবে দেবর্ষি সঙ্গ কাম্য সদাই। বন্ধু যদি কেহ থাকে এই স্বর্গলোকে আজি, তবে সে শুধু তুমি হে দেবর্ষি নারদ। মনোব্যথা তব সকলই বুঝিতে পারি, তবু কর উন্মোচন তব মনোভূমি। শুনিতে আগ্রহী আমি সদাই। কহিলা নারদ, বহুকাল হতে নিরবধি যে করেছিল সাধনা, হইতে সর্বশ্রেষ্ঠা অপ্সরা কুলে, তারই ফলে লোভেছিল যে আসন, যা আজি নিজ কর্মদোষে হারালেম সহজে অতি। বিধাতা মোরে কুক্ষণে কি কুমতি দিলা, হারালেম তা, যার লাগি করেছিল সাধনা কঠিন। দিবসের শেষ আলোক ছটা মেলায় দিগন্ত রেখা পরে, তারই দিকে চাহি কহিলা নারদ, যা তুমি লোভিয়াছিলে সাধনার বলে, সে সকলই মায়া, মিথ্যা স্বপন সম। সত্য কেবলই তব সত্তা।
অপ্সরা মাত্র নহে যে পরিচয় তব, নারী তুমি সর্বাপেক্ষা বড় পরিচয় সেজে, সেই পরিচয়ে দিয়াছ সম্মান, পড়িয়া প্রেমের জয়তিলক। এ নহে নির্বাসন জয়গাথা যে নারী সত্তার তব, বিজয়িনী তুমি আজি হে উর্বশী। কিরূপ বিজয় ইহা নাহি জানি আমি, নিদারুণ দণ্ড এ যে ভালোবাসিবার পরিণাম কে জানিত। গরল সাগরে অবগাহন করিনু পাইতে অমৃত আস্বাদ, হে দেবর্ষি পুরুরবা প্রেমিক মোর, সত্য এ প্রেম তথাপি স্বর্গলোক কর্মভূমি, অস্তিত্বের অংশ মোর, ভুলি তারে কেমনে ব্যতীত হইবে, সময় মর্তলোক পরে মুখ তুলি শুধাইলা উর্বশী। অঞ্জন ঘন আখি রুধিবারে নাহি পারে, বারিধারা রঞ্জিত কপলে, প্লাবিত স্রোতস্বিনী হেন ভাষায় কৌ। ক্ষণকাল মৌন রহি কহিলা দেবর্ষি, চিরন্তন দ্বিধা এ যে অপ্সরা শ্রেয়সী, কর্মভূমি মনোভূমি মাঝে কারে বরি কারে ছাড়ি, স্বাধীনতা নহে স্বল্প মূল্য, বিনিময়ে ত্যাগে রাজা স্বর্ণ সিংহাসন। স্বর্গের দাসত্ব হতে মুক্ত হও আজি, গাও জীবনের জয়গাথা, রুদ্ধদ্বার ভাঙি প্রেমের প্লাবনে ভাষাও ধরণী, যদি কভু মনোবাঞ্ছা হয় স্বর্গ লাগি, নারদের প্রতিশ্রুতি হে স্বর্গ সুন্দরী, ফিরায়ে আনিব তরা মর্তলোক হতে। নির্নিমেষে দেখিতেছিলা আনন পানে দেবর্ষীর উর্বশী। এতক্ষণে কহিলা, লইব স্বর্গ হইতে বিদায় সত্তর, হারাইয়া কর্মভূমি নাহি দুঃখ আর, জানি ধ্রুব সম তুমি চির সখা মম। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ রবি অস্মিতা। তো রবি অস্মিতা ছিল আমাদের শেষ পারফর্মার। তো শেষ করার আগে জাস্ট কয়েকটা জিনিস আমি বলে নিই যে আবার অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা দেখেছেন, যারা জয়েন করেছেন আমাদের স্ট্রিম, এবং বিশেষ করে যারা পারফর্ম করেছেন আজকে। নিজের কবিতা, নিজের লেখা পাবলিকলি এতগুলো মানুষের সামনে পারফর্ম করতে অনেক সাহস লাগে, তার জন্য ধন্যবাদ। আরেকটি কথা বলা হয়নি, বাতায়নকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য এবং এই প্রাইজটি স্পন্সর করার জন্য। বাতায়নের তরফ থেকে 23শে মে একটি প্রোগ্রাম হবে ইন্ডিয়ার টাইম সন্ধ্যে 7টার সময়, যেখানে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও তন্ময় চক্রবর্তীর সাথে একটা লাইভ এরকমই একটা আড্ডা কবিতা একটা সেশন করার প্ল্যান হচ্ছে। আপনারা নিশ্চয়ই বাতায়নের ওয়েবসাইটে, বাতায়নের ফেসবুক পেজে ফলো করবেন, সেইখানে তার ডিটেলস দেওয়া হবে, এইখানেও ডিটেলস দেওয়া হবে। এটাও বলতে চাই যে আমাদের এই যে আজকে প্রোগ্রামটা হলো, এটা রেকর্ডিংও আমি আপলোড করে দেবো ফেসবুকে এবং ইউটিউবে, সুতরাং যারা আপনারা হয়তো কোনো কারণে মিস করে গেছেন তারা দেখতে পারেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারসদের ফরওয়ার্ড করতে পারেন, তারা পরেও যাতে দেখতে পায়। আর ভোটিং এখন ওপেন, আপনারা সোশ্যালি ডিস্টেন্স পোয়েট্রি স্ল্যামের যে ফেসবুক পেজটা আছে সেইখানে গেলে ওপরে দেখবেন একটা ট্যাব দেওয়া আছে বড় করে ভোট হিয়ার বলে, সেইখানে ক্লিক করে আপনার যে পারফরম্যান্স সব থেকে ভালো লেগেছে ভোট দেবেন। যদি কোনো অসুবিধা হয় ভোট দিতে, আমাকে ডিরেক্টলি মেসেজ করে বা কমেন্টসে লিখে দিতে পারেন আপনার কাকে সব থেকে ভালো লাগলো। আমরা সবার ভোট ট্যালি করে একটা অ্যানাউন্সমেন্ট করবো 1-2 দিনের মধ্যে। তো এই বলে আজকে শেষ করছি আমাদের প্রথম সোশ্যালি ডিস্টেন্সড ইমোশনালি কানেক্টেড পোয়েট্রি স্ল্যাম। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি খুব একটা টেকনিক্যাল প্রবলেম হয়নি, সবাই দেখতে শুনতে ঠিক মতো পেয়েছিলেন। যদি আপনাদের ভালো লাগে থাকে ফিডব্যাক দেবেন, জানাবেন, আমাদের উৎসাহ হবে। আমরা চেষ্টা করবো আরেকটা অর্গানাইজ করতে কিছুদিনের মধ্যে। নমস্কার, থ্যাংক ইউ।